6টা মামলা যে রাজনৈতিক এবং হয়রানিমূলক, এটা এই কয়েকদিনের মধ্যে কিভাবে কি প্রক্রিয়া এটাকে নির্ধারণ করা হলো, নাকি এই প্রক্রিয়া এই যে দ্রুততার সঙ্গে এতগুলি মামলা নির্ধারণ করা হলো, এর মধ্যে দুই একটা মামলা কি আসলে জেনুইন মামলা নেয় নাই, যদি থেকে থাকে সেগুলো কি এখানে পার হয়ে যাচ্ছে না? আবার যদি আপনি হয়রানিমূলক মামলায় প্রত্যাহার করেন, হয়রানিমূলক মামলা অথবা রাজনৈতিক মামলা গত, যেমন ওই ফ্যাসিস্ট আমলে 17 বছরে হয়েছে, তো গত 17 মাসেও তো হয়েছে। আমরা দেখেছি অবশ্যই। হত্যা প্রচেষ্টার নামে 200-250 জন লোকের উপর একটা মামলা হয়ে গেছে। আমরা দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কি হয়রানিমূলক মামলা না? তো এই যে বিষয়টা, সরকারের এই যে আচরণটা, এই আচরণটা কি আপনি কি মনে করেন? আপনি আশা করেন সরকার আবার একটা আদেশ দিবে গত 17 মাসের জন্য, নাকি কেবল নিজের লোকজনগুলিকে ওরা ছাড়িয়ে নেওয়ার জন্য করছেন? এবার আপনার মূল্যায়নটা কি? মাসুদের বিষয় হচ্ছে যে আপনি যে প্রথমে মানে শেষে যে অংশটা বললেন প্রশ্ন আকারে, যে ওটাই ম্যাটার করছে। এই যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হলো বা ভবিষ্যতে আরো হবে, এগুলোতে আমরা বিন্দু মাত্র বিস্মিত হচ্ছে না, অবাক হওয়ারও কিছু নেই, এটি প্র্যাকটিস। মনে করুন যে 1-11-এর সময় যে মামলাগুলো হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, 1-11 সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার এলো 2009 সালে, ওথ নিল, সরকার গঠন করলো, তারা এসে কিন্তু নিজেদের গুলোই শুধু প্রত্যাহার করেছিল। বিএনপির নামে যেসব মামলাগুলো ছিল বিএনপি নেতাদের নামে, সেগুলো বহাল তবিয়তে থাকলো, সেগুলো সেই মামলাগুলো রান করলো। আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক একই ধারাবাহিকতায় বিএনপি এখন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গত 18 মাসে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির। মির্জা ফখরুল থেকে শুরু করে আরো যারা আছে, তাদের অনেকের নামে যে মামলাগুলো ছিল ইউনূস সরকারের সময়, এগুলো অনেকগুলোই প্রত্যাহার করা হয়েছে। এখন আবার যা যা ছিল অবশিষ্ট, সেগুলো আবার প্রত্যাহার করা হচ্ছে। এটাই স্বাভাবিক, এতে হওয়ার কথা এবং হয়েছে, এতে আমরা অবাক হচ্ছে না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নামে নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, কিংবা শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকদের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর কি হবে? ওটাই হচ্ছে ভ্যালিড কোশ্চেন, ওটাই এখন প্রতিটি মানুষের মনে প্রশ্ন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত মানে 3-4 দিনে যা দেখিয়েছেন, আমরা অনেকেই আশাবাদী হওয়ার চেষ্টা করছি। কতটুকু তিনি সফল হতে পারবেন কি পারবেন না, সেটা সময়ই বলে দিবে। আমরা এখনই কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না, কিন্তু প্রশ্ন যেহেতু উঠছে, আমরা প্রশ্নের জায়গা থেকে বলতে চাই, এই 18 মাসে অসংখ্য মামলা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, তার ভিতরে লাখ লাখ নেতাকর্মী রয়েছে। আমি তো নিজে কারাগারে থেকে এসেছি। মুক্তিযোদ্ধাদের নামে মামলা করা হলো সন্ত্রাস বিরোধী আইনে। আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি এখনো জেলে রয়েছেন। এগুলো তো সব ফেক মামলা, সব গণহারে মামলা হয়েছে, মানে হত্যা মামলায় অনেককে যেখানে সেখানে জড়িয়ে দেওয়া হয়েছে। এই 12 তারিখে নির্বাচনের আগ পর্যন্ত পেন্ডিং মামলা যাচ্ছিল, যাদের জামিন হচ্ছিল, আবার পেন্ডিং মামলা। আপনি হয়তো এরকম এর মধ্যে শুনেছেন যে পিডাব্লিউ নামে একটি শব্দ এই মুহূর্তে কারাগারে যারা আছেন তাদের কাছে আতঙ্ক। যে 2-4-5টা মামলা হয়েছে, মামলার জামিন হয়েছে, কোন কোন মামলা 4 লাখ 5 লাখ, কোন কোন মামলায় 8 লাখ 10 লাখ টাকা খরচ করে এক একজন মামলা থেকে জামিন হচ্ছে, বেল বন্ড যাচ্ছে জেল গেটে। যাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর চলে যাচ্ছে যে অমুকে তো, সে মাসুদ কামাল, সে মঞ্জুর আলম পান্না, অমুকে জামিন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হবে কিনা। মানে কতটা অমানবিক একটা বিষয় চলছে। তখন সাথে সাথে ডিসি প্রসিকিউশন, যিনি আদালতের দায়িত্ব, মানে আদালত যে থানা থাকে সেই থানার দায়িত্বে, অথবা সংশ্লিষ্ট থানা, সে আপনার শাহবাগ থানা বা শ্যামলী থানা, শেরেবাংলা থানায় যে মামলাগুলো আপনার নামে রয়েছে বা আমার নামে রয়েছে, এগুলোতে জামিন পেয়েছে, আবার ওখান থেকে আবার পেন্ডিং মামলা দেওয়া হচ্ছে। ওই যে সে যাত্রা বাড়িতে 2,000 লোক একসঙ্গে হইয়া অমুকের উপরে আক্রমণ চালায়, ওই 2,000 লোকের মধ্যে আপনার আমার নাম ঢুকিয়ে দিচ্ছে, এরকম ভৌতিক সব মামলা যাচ্ছে। এই মামলাগুলো কি হবে? এবং এটা তো স্পষ্ট, হ্যাঁ, 2024-এর আন্দোলনের আগে পরে অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। যেই করুক, সে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী করুক বা তৎকালীন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোক, অথবা ম্যাটিকুলাস ডিজাইনে ওই অভ্যুত্থানের আগে এবং পরে তৃতীয় একটি শক্তি তো হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এইসব হত্যা মামলায় হাজার হাজার মানুষকে জড়ানো হয়েছে, তার মধ্যে যখন তখন যাকে তাকে মামলায় ঢুকায় যা হচ্ছে। এবং আওয়ামী লীগের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধী আছে, আমি বলছি না যে কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নিরপরাধ ব্যক্তি। সবজি বিক্রেতা যে কখনো আওয়ামী লীগ করেনি, ফুটপাতে চায়ের দোকানদার কখনো আওয়ামী লীগ করেনি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 18 মাসে যে পরিমাণ টাকা এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের একটি অংশ যা কামিয়েছে গত 20 বছরে, 30 বছরে, তাদের সারা জীবনের পেশাগত জীবনে এই পরিমাণ টাকা কামায়নি, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, জামিন করিয়ে দেবো, কত দিবা, আবার যখন একটি নতুন মামলা যাবে তার আগে কন্ট্রাক্ট হচ্ছে যে তোমার নামে মামলা দিব না, টাকা দিবা, 5 লাখ 10 লাখ, যে টাকা দিতে পারছে না তার নামে এই মামলাগুলো যাচ্ছে। এইগুলোর কি হবে? এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আমার বানানোর কথা নয়, এগুলো আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যেগুলো হয়েছে, তাহলে সেই মামলাগুলো কি হবে? আর সাধারণভাবে যেগুলো হয়রানিমূলক মামলা, আমি স্পেসিফিকলি যদি বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেগুলোর বা কি হবে? অবশ্যই তারেক রহমান যেই দিন বদলের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, উনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনার এমপিরা নেবেন না, মিনিস্টাররা নেবেন না, উনি শনিবারে অফিস করছেন, উনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানী, উনি ওনার যে প্রোটোকলে যে গাড়িগুলো সেগুলোর সংখ্যা কমিয়ে নিয়ে এসেছেন, এগুলো আমরা আশান্বিত হচ্ছি। কিন্তু শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলোর বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নিরাপরাধ, নিস মানে কি বলা যায় এটাকে, একেবারে নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো জেল খাটছে, স্কুল পড়ুয়া ছাত্ররা যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, তাদেরকে অ্যারেস্ট করে রাজনৈতিক মামলায় দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে, তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর। যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, যার বয়স 17 বছর তার বয়স দেখানো হচ্ছে 20 বছর। অসংখ্য শিশু কারাগারে রয়েছে, তাদের বিষয়ে কি হবে? এটি অবশ্যই তারেক রহমানকে দেখতে হবে। যদি না দেখেন তাতেও আমরা বিস্মিত হব না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে আশাবাদিতার জায়গা ছিল সেটি একেবারে ঠুনকো হয়ে যাবে। জি, আসলে খুবই মানে আমার মনে হয় যে এটা খুবই একটা মর্মান্তিক বিষয়। এবং আমি আশা করি তবু যে নিশ্চয়ই আগামী কিস্তিতে এই 18 মাসের যে আপনি বানানো মামলা, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করা হবে। কারণ আপনার বিরুদ্ধে তো মামলা আছে, এটা তো সম্পূর্ণই হয়রানিমূলক এবং বানানো একটা মামলা। এখন আপনি জামিন স্বাভাবিক। পেয়েছেন, তার মানে কিন্তু মামলা সরে যায়নি, মামলা তো রয়ে গেছে। এই মামলা রাইট। আপনার কিন্তু আদালতে চক্কর খাটতে হচ্ছে। তো এখন খরচ হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, জামিন আবার এক্সটেনশন করতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো মামলা প্রত্যাহার করা উচিত। আনিস আলমগীর তো এখনো মুক্তিই পেল না, একদিন হয়ে গেল। আমার তো মনে হয় আনিস আলমগীর উচিত ছিল যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে তার মুক্তির সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সে 10 মিনিট কোনো নির্ভয়া বেশি আদেশে লাগে। মাত্র, নির্ভয়া আদেশে একেবারে এটি 2-1 মিনিটের বিষয়। তো তারা তো এটা করলো না, মানে তারা আসলে মানে তারা কি এখনো সংকীর্ণ দলীয় চিন্তা থেকে কাজ করছে কিনা, এই সমস্ত সন্দেহ করার কিন্তু প্রচুর সুযোগ আছে। যাক, আমি অন্য একটা প্রসঙ্গে আসি। গত দুদিন ধরে 21শে ফেব্রুয়ারি আমাদের মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষার যে উন্মেষ ঘটেছিল 52 সালে, সেটা নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছি এবং কিছু বিতর্ক দেখলাম। সেই বিতর্কে একটা জায়গায় দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা চলবে না। আবার উনি এটা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনি ইনকিলাব জিন্দাবাদ বললেন এবং বললেন যে এই সমস্তগুলি প্রতিরোধ করা হবে। আবার আমাদের আহ সাবেক প্রধান উপদেষ্টা আহ তথ্য কর্মকর্তা যিনি ছিলেন, প্রেস সেক্রেটারি, তিনিও দেখলাম যে উনি বললেন যে এগুলো নাকি বাংলা শব্দ, খুব চমৎকার মধুর বাংলা শব্দ, এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আরো কি কি যেগুলো উচ্চারণযোগ্য নয় যে শব্দ, সেগুলিও নাকি চমৎকার বাংলা শব্দ উনি বললেন। তো এই যে বাংলা শব্দ, বাংলা শব্দ না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না, এটা কি মানে কেবল বাংলায় বিদেশি শব্দকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, নাকি বাংলাকে ভালোবেসে করা, নাকি ভাষার একটা রাজনীতিকরণ করা? এটা কি আসলে, আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে যে কোনো ভাষা তখনই সমৃদ্ধ হয় যখন অনেক ভাষার সংমিশ্রণে নানান ধরনের তথ্য, মানে কি বলে, শব্দ ভান্ডার তৈরি হয়। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, সেটি ইংরেজিতে যদি কোনো বাংলা ভাষা এস্টাবলিশড হয়ে যায়,
সেটিও সমৃদ্ধ হয়। বাংলায় যদি কোনো ইংরেজি ভাষা শব্দ বা উর্দু হিন্দি শব্দ যাই স্টাবলিশড হয়ে যাক না কেন, ভাষা কিন্তু শব্দ মানে সমৃদ্ধ হয়, ভাষা বহমান, ভাষা চলমান। যেমন আমাদের এখানে চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো আমাদের ভাষার সঙ্গে মিলে গেছে, তাই না? এতে ভাষা কিন্তু কোনো ক্ষতি হয় না, ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু যে বিষয়টি আলোচনায় এসেছে যে এই যে ইনকলাব ইনকলাব মঞ্চ, জুলুম মজলুম ইনসাফ ইত্যাদি ইত্যাদি, তখনই আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে যে ইন্টেনশন যখন কোথাও কোনো ক্ষেত্রে কাজ করে, অটোমেটিক্যালি এই যে ইনকলাব শব্দ তো, হ্যাঁ, যেমন একটি প্রধানতম কি বলি একটা পত্রিকার কথা আমরা বলতে পারি, দৈনিক ইনকলাব, হ্যাঁ, হয়েছে তো। আওয়ামী লীগ তো আহ বাংলা শব্দ না নিশ্চয়ই। তো এগুলো তো এস্টাবলিশ হয়ে গেছে। সরি, কেটে গেলাম নাকি? আচ্ছা আচ্ছা, না, আমরা সরি। আপনি ওই ইনকিলাব বাংলা শব্দ না ওইখান থেকে বলেন। হ্যাঁ, তো আমাদের তো একটা অন্যতম প্রধান পত্রিকা আছে ইনকিলাব। অথবা আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কোনোটাই আমাদের দেশের শব্দ নয়। বিএনপিও যা কি বলে যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা এই টাইপের কিছু বলে। ওদের স্লোগানটা কি, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ। তো এগুলো নিয়ে তো কেউ কখনো আপত্তি তোলেনি, আপত্তি তোলার কথাও নয়। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে, এই শব্দগুলো বা স্লোগানগুলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে ইনসাফ মজলুম জুলুম, ইনকলাব মঞ্চ ইত্যাদি, আজাদি, এই যে শব্দগুলো আসছে, সেই শব্দগুলো নিয়ে তো আপত্তি উঠছে কেন? এখানে একটি ইন্টেনশন কাজ করছে। একই সঙ্গে আমি যদি সরাসরি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভাবধারা অনেকখানি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে বা মিশে ফেলার একটা চক্রান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে, হয়েছে তো, এই 18 মাসে অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। তার মৃত্যু দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও উঠেছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, কিংস পার্টি যেটিকে বলা হয়, অথবা জামাতে ইসলাম, তারা তো মিলেমিশে একাকার। এদের একটি গভীর চক্রান্ত আছে যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, পাকিস্তানি ভাবধারা স্টাবলিশ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এগুলো স্টাবলিশ হয়েছে, মানে বিতর্কগুলো উঠছে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যেটি বলেছেন যে পিওর বাংলা ভাষা যেখানে, সেখানে এসব শব্দ চলবে না, আমি তার সঙ্গে একমত। এবং উনি হয়তো বিষয়টা ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি, তিনি যেটিকে মেন করেছেন, আমি সেই সব কথাগুলোই আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং উনি যদি মেন নাও করে থাকে, আমাদের তো আপত্তি ছিল যখন কিনা আপনার 47 থেকে সবকিছু নিয়ে আসছে, 71-কে ম্লান করে দেওয়ার চেষ্টা চলছে, 24-কে 71-এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা চলেছে। এগুলো তো কখনোই হবে না, কখনোই এগুলোতে সফল হওয়া সম্ভব না। তো এই শব্দগুলোতে আপত্তি নেই আমার, এই শব্দগুলো অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামের তো একটা পত্রিকা আছে আজাদী, তাই না? নাম করা পত্রিকা। জি। এবং সেই পত্রিকাটা আপনি, মানে আমরা যতক্ষণ এই যে বড় বড় যে পত্রিকাগুলো আছে, ডেইলি স্টার কিংবা প্রথম আলো বা সমকাল, যাই বলে না কেন, এই পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশে কম মানসম্মত নয় আমি মনে করি আজাদী পত্রিকাটা। ওই আজাদী শব্দ নিয়ে তো কেউ আজ পর্যন্ত কোনো কেউ আপত্তি তোলেনি। এখন এরা যে আজাদীর কথা বলছে, এরা যে ইনসাফ ইনকলাবের কথা বলছে, আপত্তি ওখানে। এর ভিতরে একটি গভীর চক্রান্ত বা ইন্টেনশন কাজ করছে। জি, এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, আরো হাসনাত আব্দুল্লাহর এটার পরে আরো কিন্তু এনসিপির দুজন নেতা আপনার পোস্ট দিয়েছেন ফেসবুকে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, মানে উনি ওনার ওই লাইনে আছেন। হুম, আবার হুম, সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে হুম। সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবে। এখন উত্তরসূরি বলতে তারা কি মিন করছেন? মানে এটা এখানে কি আসলে পলিটিক্সটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই, আমি আরেকটা অবশ্যই। কথা বলি, এটা হ্যাঁ, যদি স্লোগান হয় ইনকিলাব জিন্দাবাদ বলেন আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অপিনিয়নটা বলি, এটা আপনার হুম, সঙ্গে শেয়ার করি। ইনকিলাব জিন্দাবাদ বলেন, আমার কোনো আপত্তি নাই। ইনকিলাব তো আমাদের দেশে প্রচলিত একটা শব্দই। ইনকিলাবের নামে একটা পত্রিকা আছে। ভারতে দেখলাম যে ভারতে কিন্তু আমরা আমাদের যৌবনে আমরা একটা মুভিও দেখেছিলাম, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চন অভিনীত, মুভির নাম হলো ইনকিলাব। তো ইনকিলাব হতেই পারে।
তাহলে কেন ভগৎ সিং যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের হ্যাঁ, ভগৎ সিং অন্যতম নেতা, ইনকলাব জিন্দাবাদ বলতেন, তার হ্যাঁ। স্লোগানটা ওটাই তো ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি মানতে আপত্তি নাই কোনো। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, জয় বাংলায় আপত্তি কেন? জয় বাংলা তো একটা বাংলা শব্দ, এবং ইনকলাব দিয়া এই আন্দোলন হয়েছে, ইনকলাবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। জয় বাংলা দিয়ে থেকে দেশ স্বাধীন পাইছি কে আমরা ভাই? এই দেশের জন্ম হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে। এখন এই জয় বাংলা স্লোগান দিলে চাকরি চলে যায় কেন রে ভাই? তাহলে প্রবলেমটা কিন্তু ভাষায় না, প্রবলেমটা কিন্তু রাজনীতিতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আপনি যেটা বললেন আর এর আগে যে আমি যে কথাগুলো বললাম সব একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, এবং ঘুরে ফিরে সেই বিদেশি শক্তি বা সরাসরি বলে পাকিস্তানের যে ভাবধারা স্টাবলিশ করার একটা চেষ্টা, অপচেষ্টা, সবকিছু ওর মধ্যেই নিহিত। এবং জয় বাংলাতে কেন আপত্তি হবে? জয় বাংলা তো আমাদের অস্তিত্বের স্লোগান। এটা আওয়ামী লীগ না তার নিজস্ব সম্পত্তি করে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু তো কোনো দলীয় মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার কথা ছিল না, সেটা আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগের দোষ। কিন্তু বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, এগুলো তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এবং এই গোষ্ঠীরই আপত্তি জয় বাংলা স্লোগানে, এই গোষ্ঠীরই প্রীতি, ভালোবাসা, এই যে ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি, আবারও বলি এই শব্দগুলোতে আপনারও আপত্তি নেই, আমারও আপত্তি নেই, আমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু যখন এই যে ইন্টেনশনটা কাজ করছে, এই যে মনে করেন যে এর মধ্যে তো কত সংস্কার, মানে কত শব্দ রয়েছে, সংস্কার, সংস্কার শব্দটার প্রতি মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এত বহুল ব্যবহার হয়েছে এবং অপচর্চা হয়েছে যে আহ, আহ, ইয়ে নিয়ে, সংস্কার শব্দ নিয়ে। পাশাপাশি যে ফ্যাসিস্ট শব্দ, এই ফ্যাসিস্ট শব্দের যে গুরু, যে তাৎপর্য, এটাও তো এই যে ধার, এটা তো হারিয়ে ফেলা হয়েছে। কথায় কথায় ফ্যাসিস্ট। আরে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, 15.5 বছর লেগেছে তার ফ্যাসিস্ট হতে। আর এই যে ইউনূস সরকার তো 18 মাসে, 18 মাস, মানে কি বলে, প্রথম মাসে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তো এইসব শব্দগুলো রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণে এগুলো ধার হারিয়ে যাচ্ছে। একইভাবে যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, এই শব্দগুলো বিতর্কিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে, আর কিছু না। আচ্ছা, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা ঘটনা এইমাত্র আমি পত্রিকায় পড়লাম, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। এটা হলো ওই যে হবিগঞ্জে মেহেদী হাসান, হুম, খুবই আলোচিত মেহেদী হাসান, যিনি নাকি ওই থানায় বসে বলেছিলেন ওসির সামনে যে কোন এক এসআই কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কোন থানা হুম, হুম। জ্বালিয়ে দিয়েছেন। সন্তোষ, তাকে এসআই arrest সন্তোষ। করা হয়েছিল, পরে রাতের বেলায় তাকে আবার কোর্ট বসে তার জামিন নিশ্চিত করা হয়েছিল। তিনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নেওয়ার জন্য। তখন ওইখান থেকে এর সময় তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল, পুলিশ তাকে ভিডিও করেছিল। তার ব্যাপারে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে মেহেদী হাসান আহ ভারতে গিয়েছিলেন যখন, তখন তিনি সঙ্গে নিয়ে গেছিলেন 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি। এই 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি আপনি নিশ্চয়ই শুনেছেন কিনা, যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোন কোন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম হুম, কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টো কারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি এই বিষয়গুলো, আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি, বিটকয়েন। বিটকয়েনে আসিফ মাহমুদ সজীব এই ভুঁইয়া বিটকয়েনটাই ক্রিপ্টো টাকা। কারেন্সি, হ্যাঁ, একই আমি জিনিস। সেটাই বলছি, আমি সেটাই হ্যাঁ, বলছি, বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি, বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এই ধরনের রিপোর্ট হয়েছে, আমরা ওইগুলোকে পাত্তা দেইনি এবং ওগুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে ভারতের বিভিন্ন, হ্যাঁ, ভারত কোনো কোনো গণমাধ্যমে অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়, তার অনেক কিছু আবার প্রমাণিতও হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেই সব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে, আমরাও শুনেছি। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপের মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল, কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোনো কথা বলেন আপনি দেখবেন, আমি নিশ্চিত, আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না, আমি বলছি না যে পুরোপুরি সত্য, কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়।
সে যে 40 লাখ টাকা নিয়ে গিয়েছে বিটকয়েনে বা ক্রিপ্টো কারেন্সি, এটা তো বিবিসি করেছে। তা মাহাদি, এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ, নাক টিপলে মাহাদি হাসান, দুধ বের হ্যাঁ। হয়, নাক টিপলে দুধ বের হয়, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সে যদি 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে যেতে পারে, 40 লাখ টাকা, আপনি সারা জীবনে 40 লাখ টাকা একসাথে দেখেছেন? আমার ধারণা আপনি 10 লাখ টাকা একসাথে দেখেননি, একসাথে দেখেননি আমার ধারণা। তো এই ছেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, সে 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে ওইখানে ধরা পড়েছে। তার তো ভাগ্য ভালো, ওখান থেকে তাকে রিটার্ন করেছে। এবং এসআই সন্তোষকে তারা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে থানা। এগুলো কিছুই থাকবে না, এগুলো কিছুই থাকবার পর আমি কেবলমাত্র একটি রিপোর্ট পড়ছিলাম, যদিও সেটি আওয়ামীপন্থী পত্রিকা। এটি বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে, কারণ ওই পত্রিকাটি আওয়ামীপন্থী হলেও যথেষ্ট যথেষ্ট ক্রস চেক করে রিপোর্টিং করে, এটা আমি দেখেছি। এখানে দেখলাম যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, এই ব্যক্তির মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে শেষ পর্যায়ে একটা প্রকল্পে 9,000 কোটি টাকার, 6 নয়, 9,000 কোটি টাকার, মানে মানে একটা কম্পিউটারের দাম দেখানো হয়েছে 7 লাখ টাকা। যে কম্পিউটারের দাম সর্বোচ্চ বাংলাদেশে যা পাওয়া যায় খুব ভালো কম্পিউটার 1,20,000 টাকা, 7 লাখ টাকা করে দেখানো হয়েছে। সেখানে 1,000 না 3,000 কম্পিউটার কেনা, তারপরে ইত্যাদি ইত্যাদি আরো অনেক খরচ হয়েছে। 13,000 কোটি টাকার প্রকল্প ছিল, সেটি একমেকে এক ধাক্কায় 4,000 কোটি টাকা বাদ দেওয়া হয়েছে। তারপরে 9,000 কোটি টাকা। এরকম অনেক অনেক জিনিস বের হবে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, এটুকু আমরা অনুমান করতে পারি। এবং এগুলো আস্তে আস্তে বের হবে। আমরা হয়তো সেই দিনগুলোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, এগুলো বের হবে। আহ এবং এই যে ছাত্র উপদেষ্টা বলি আর এই যে বুড়া উপদেষ্টা বলি, আপনার ভাষায় যে বুড়ো উপদেষ্টা, আপনি যা বলতেন একসময়, সে কথা এখন সত্য, এগুলো সত্য। কোনো কাজ কাম ছিল না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, তার কাজ কি ছিল, কি করেছে সে? সে তো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাটাও এনশিওর করতে পারেনি। হ্যাঁ, এদের উপরে ভর করে নাকি এই সরকার এসেছিল। তারা লুটপাট করেছে, হরি লুট করেছে, পুকুর চুরি নয় সাগর চুরি করেছে। এগুলো খুব শিগগিরই বেরোবে। এবং আমি বলতে চাই, যদি এগুলো কোনো তদন্ত না হয়, মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হবে যে বিএনপি সরকার সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের চুক্তি করে তারা ক্ষমতা এসেছে, এই জন্য তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। তবে আমি যা শুনছি, উড়ো উড়ো উপদেষ্টারা সম্ভবত বাইরে যেতে পারবে না। এটা আমি কোন এক সোর্স থেকে শুনেছি, আমি জানি না কতটুকু মিথ্যা বা সত্য। এবং বিমানবন্দরে নাকি মোটামুটি একটা এম্বার্গো দিয়ে রাখা হয়েছে, উপদেষ্টা যেন বাইরে যেতে না পারে। আমি শুনেছি, এটি কতটুকু কার্যকর হবে জানি না, এই যদিও দাবি ওই তো আমি থেকে। অনেকদিন ধরে করে আসছি। এই দাবি হ্যাঁ, তো হ্যাঁ, আমি অনেকদিন ধরে করছি, আপনিও করেছেন যে এদেরকে জি, আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বাইরে যেতে দেওয়া উচিত হবে না। একেবারেই না। এমন এই যে এমনকি ডক্টর আলী রিয়াজকে, মনির হায়দারকে এদেরও আটকানো উচিত। নিঃসন্দেহে এই যে ফয়েজটা ফয়েজটা বের হয়ে গেল, তার তো সরকারি কোনো অনুমোদন পত্র ছিল না বাইরে যাওয়ার। নির্বাচনের আগে তো সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো রাইট। এইভাবে আরো অনেকে যাওয়ার অপেক্ষায় আছে, এটুকু আমরা নিশ্চিত। আমরা নিশ্চিত, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, পারলে পালিয়ে যায়। শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের তো বর্ডার ছিল, ভারত বর্ডার। এরা কোন বর্ডার দিয়ে পালাবে? যদি সত্যি সত্যি তারেক রহমান এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, এরা তো বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার হয়ে যেতে হবে, বঙ্গোপসাগর সাথে যেতে পারবে? তারেক রহমান যদি একটু পারে, স্যালুট, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আগাম স্যালুট দিয়ে রাখছি, যদি পারে এই কাজটি করতে। আমি কথাটা জি। বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু করা উচিত। এই 18টা মাস মানুষের জীবনে নাভিশ্বাস উড়েছিল, যা ইচ্ছা তাই করেছে। 18 মাস তো আমরা অন্ধকারে কাটিয়েছি। সো এই জায়গা থেকে দাবি তুলতে চাই, তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ কিছু একটা করুন, যদি করতে পারেন মানুষ কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি। আপনি তো রাজনীতি চেঞ্জ করে এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, তো এই সামগ্রিক বিষয়টাকে আপনি আসলে একজন সিনিয়র জজ হিসেবে, সাবেক সিনিয়র জজ হিসেবে, এবং বর্তমানে আপনি আইনজীবীও আছেন, আপনি দুই দিকেই কাজ করেছেন, দুই দিকের অভিজ্ঞতা আপনার আছে, আপনি এই জিনিসটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, বিচার ব্যবস্থায় কিন্তু জজ এবং উকিল বা যারা বিচারক এবং অ্যাডভোকেট, এই দুইজনের সমন্বিত কার্যক্রম গ্রহণ করা ছাড়া কোনো বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। আর একটা আইনগত বিষয় বলে রাখি, মাঝখানে যেটা অনেকে জানেন না, যে কোনো ব্যক্তি কিন্তু তার মামলা নিজেই পরিচালনা করতে পারেন, না
তার ঘনিষ্ঠ বুদ্ধিমান একজন বন্ধু দিয়ে চালাতে পারেন। 3 নম্বরে এসে হলো অ্যাডভোকেট। কিন্তু ওই 2 নম্বরে যে বাদী নিজেও পারেন না, আসামিও নিজেকে ডিফেন্ড করতে পারেন না, তার ওইরকম ট্যালেন্ট বুদ্ধি মানে বুদ্ধিমান বন্ধুও পাওয়া যায় না, তখন অ্যাডভোকেট ধরা হয়। এখন অ্যাডভোকেট এবং জাজ এরা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম। কিন্তু আমরা যেটা দেখলাম বরিশালে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অবশ্যই এটা একটা নিন্দা করার মতো একটা বিষয়। কারণ আদালত তাকে জামিন দিয়েছে, সে বললাম হত্যা মামলা হোক আর যে কোনো মামলাই হোক না কেন জামিন দিতেই পারে আদালত, এটা তার এখতিয়ার এবং আইনেই আছে। আর যারা এই মব সৃষ্টি করতে চান তারা পার্লামেন্ট দখল করে নিয়ে তাদের মতো করে আইন করে বলেন যে কোনো জজই কাউকে জামিন দিতে পারবে না, তাহলে খুব ভালো হয়ে যায়, ঝামেলাটা মিটে গেল। কারণ মিথ্যা মামলা একজনকে ঢুকলে তারা মরার আগে আর তার বেরোনোর কোনো সুযোগ থাকবে না। তো এখন উনি এমপি ছিলেন, আওয়ামী লীগ করতেন নাকি জামাত করতেন না বিএনপি করতেন, সেটি তো বিচার্য বিষয় না। ওই ব্যক্তিটির বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেটি হচ্ছে আদালতের কাছে বিচার্য বিষয়। এবং আমি যতটুকু জেনেছি ওই ওই যেই 2টা সেকশনে ওনাকে জামিন দেওয়া হয়েছে এটা বেইলেবল সেকশন। এখন যারা করেছে তারা এটা মেনে নিতে পারেন নাই, যে তারা যে আদালতে একটা কথা হলো একজন বিচারকের এজলাসের চেয়ার টেবিল তারা যেখানে অ্যাডভোকেট সাহেবরাই বসেন সেগুলোই তারা ভেঙে ফেলতেছেন, তো তারা কি দাঁড়ায় প্র্যাকটিস করবেন? তাতে বেঞ্চি বসার জায়গায় ভেঙে ফেলতেছেন, ব্রোস্টাম ভেঙে ফেলতেছেন, জজকে হুমকি দিচ্ছেন। তো এখন জজ যদি নিরাপত্তাহীনতায় ভোগে সে কি অর্ডার দেবে? সেগুলো আমি বিচার করবো না, আমি কোনো অর্ডার দিব না। তাহলে 2 দিন পরে উনি যখন আসামি হবেন তখন তার কি হবে? এবং সেই ফল তো দেখলামই, ওনাকে যখন গ্রেপ্তার করা হয়েছে উনি ওই আদালতে বিচার চাইতে গেলেন না, আদালত তাকে জামিন দেয় নাই। এখন তাহলে ওই বরিশালের কোর্ট বিলটা, এখন বরিশালের এখন যেহেতু উনি নিজেই আন্দোলনের নেতা, বারের প্রেসিডেন্ট, ওনাকেই যখন গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং ওনাকে জামিন দেয় নাই, তা আমি মনে করি ওই সময় তো তারা বাইরে বিরোধী দল বা আওয়ামী লীগ করে বা অন্য যে দলই করুক তাদেরকে জামিন দেওয়ার কারণে চেয়ার টেবিল ভাঙছেন। এখন বারের প্রেসিডেন্টে জামিন নেওয়া দরকার না, পুরো বিল্ডিং পোড়া দেওয়া দরকার না পেট্রোল দিয়ে? বারের প্রেসিডেন্টকে আপনি গ্রেপ্তার করেছেন, তাকে জামিন দিচ্ছেন না। যে বাইরে যে এমপি না মন্ত্রী না সাধারণ মানুষ আগে রাজনীতি করত, এটা তার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার, তারে জামিন দেওয়ার জন্য যদি আপনি চেয়ার টেবিল আর এজলাস ভাঙেন, তো এখন বারের প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার জন্য এবং জামিন না দেওয়ার জন্য পুরো কোর্ট বিল্ডিং জানাল দেওয়া উচিত পেট্রোল দিয়ে অকটেন দিয়ে। তো এই যদি হয় অবস্থা, তা বিচারকরা কি কোনো আদেশ দিতে পারবেন? আজকে আপনি অ্যাডভোকেট বারের প্রেসিডেন্ট, আপনার পছন্দ হয় নাই, আপনি যে কোর্ট ভেঙে ফেলবেন। তো 2 দিন পর আপনি যখন বিরোধী দলে যাবেন তখন ওই জজই তো থাকবে, ও না থাকুক তার একজন ব্রাদার জজ থাকবে, তখন আপনাকে যখন জামিন দেবে না তখন আপনার কি হবে একটু ভাবতে হবে তো। আর বিচার ব্যবস্থা যদি না থাকে, ভাই কি বলবো, আমার আপনার কারো কোন তো জীবনের নিরাপত্তা নাই, কেউ কোনো বিচার পাবে না, একটা ফেইল্ড স্টেট হয়ে যাবে, এটা অকার্যকর একটি রাষ্ট্র হয়ে যাবে। রাজ্য যদি একটা রাষ্ট্র যদি অকার্যকর হয় তখন আইন কিভাবে চলে? জোর যার মুলুক তার, যার শক্তি বেশি অপরপক্ষকে তো মামলা দিয়ে তো লাভ নেই, তোমাকে তো বিচারের আওতায় জেল ফাঁসি দিতে পারো, কোপায় কেটে ফেলি আসো। এবং সেই কোপায় কেটে ফেলার পর যদি প্রকৃত দোষী নাকি সে বিচার কে করবে? আপনি ওই যে একটা ইংরেজিতে একটা কথা আছে, নান ক্যান বি দি প্রসিকিউটর এন্ড অ্যাডজুডিকেটর ইন দি সেম গো। আপনি একই সঙ্গে নালিশকারী আবার বিচারক, দুইটা তো হইতে পারবেন না। আপনি যখন তাকে কোপায় কাটতে যাবেন, মারতে যাবেন, তার বাড়ি পোড়াতে যাবেন, লুট করতে যাবেন, তখন আপনিই তো নালিশকারী যে ওর বিরুদ্ধে বিচার করতে হবে, আপনি বিচার করে ফেলতেছেন, তার মেরে ফেলতেছেন। আর 2 দিন পরে যখন আপনার উপরে এইটা আসবে বুমেরাং হয়ে, সেটা তো ভাবা উচিত। আর আপনি বারের প্রেসিডেন্ট, আবার 10-12 জন যারা একসাথে ওনার সাথে গেছেন তারা তো অ্যাডভোকেট, এই ঘৃণিত কাজগুলো তারা করেন কিভাবে? আরো একটা কথা বলি পার্টিনেন্টলি, আপনি বলেছেন যে আমি আসলে 6 বছর ধরে আবার সুপ্রিম কোর্টে, প্রায় 6 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। 36.5 বছর আমি জজ ছিলাম ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, সহকারী জজ থেকে মুন্সিফ থেকে সাব জজ হয়ে এই পর্যন্ত আসছি। তা আমি জুডিশিয়াল সার্ভিসেরও মহাসচিব ছিলাম। আমি তো সবসময় আন্দোলন করেছি যাতে এই দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। আজকে দেখেন এইটা কিন্তু উচ্চ আদালতেও সংক্রামিত হয়েছে, বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট কিন্তু বলছে, আমি নিজেও তার সাক্ষী। শোনেন, একটা মামলায় আমি বলছি এই মামলাটা জামিন দেওয়া দরকার ছিল একজন ম্যাজিস্ট্রেটের, নট ইভেন ডিস্ট্রিক্ট জাজ। সেই ম্যাজিস্ট্রেটের জামিনটা আমি চাইলাম। এটা বললে আমি উচ্চ আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, আমার মামলার আসামির নাম এজাহারে নাই, তারপরে তিনি তখন জেল এজাহারে নাই, তারপরে সে হলো, তারপরে আরেকটা মামলায় সে ছোটখাটো মামলায় জেলে আছে, ওই জেলে থাকা অবস্থায় তাকে সোনারেস দেখা ওই মামলায় তাকে ইমপ্লিকেট করলেন। তো ওই মামলায় তো সে আসামিই না,
ওই মামলায় তো তার মধ্যে কোনো এলিগেশন নাই। কারণ সন্দিগ্ধ আসামি হিসেবে যদি কাউকে অজ্ঞাতনামা দিতে হয়, অন্তত একটা 161 লাগে, যে একজন বলছে ভুয়া 161 হোক, একটা গ্রাউন্ড তো লাগবে না। যদি কেউ 164 থাকে তাহলে সে আসামি না থাকলেও তারা গ্রেপ্তার করেন। তা আপনি সোনারেজ দেখালেন, আমি হাইকোর্টে জামিন চাইলাম, বলে যে সরি, আউট অফ লিস্ট করে দিলাম। এটা হইল, বিচার হইলো নাকি? আবার কোন কোন কোর্টে বলতেছে, আমাদের অন্যান্য সিনিয়র অ্যাডভোকেটরা দেখি অনেকেই মানে পত্র পত্রিকায় এবং ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কথা বলছেন, বলে যে না, এই মামলা আমি নিব না। ইউ কান্ট সে দিস। আপনি মামলা নিবেন না, আপনার কথা হচ্ছে আপনি মামলা নিবেন, বিচার করবেন, বিচার আমার পক্ষে যাবে তা তো বলি নাই আমি। আপনি আমার বিচার দেন, আর একটা উচ্চ আদালত আছে, আপিলের ডিভিশন আছে, যাব, রিভিউ আছে, আমি যাব। কিন্তু আপনি আমার মামলার বিচার করবেন না, এই এন্টিসিপেটরি বেল আমি নেব না, পলিটিক্যাল মামলার বেল আমি শুনবো না। তারপরে এগুলো তো আপনি বলতে পারেন না, আপনার ওয়াদ ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, আপনি বিব্রত বোধ করার অধিকার আছে, সেটা কখন? আপনার মামার, আপনার ছেলের, আপনার বাবার, আপনার চাচার, আপনার খালুর কেস আছে, তা আপনি তো সবই এমব্রেস ফিল করতেই পারেন। কারণ সেখানে আপনার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আসবে যে না, খালুর কেস করে তার পক্ষে রায় দিয়ে দিস, আচ্ছা এটা আমি করবো না, এটা আমি বিব্রত আচ্ছা, বোধ আমাকে করবো। আমাকে একটা কথা বলেন। এই যে যে ঘটনাগুলো আপনি বলছেন, এই সবগুলো ঘটনাই তো আলটিমেটলি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার ক্ষেত্রে এক ধরনের সন্দেহযুক্ত করছে, সন্দেহ তৈরি করছে। তো এটা আসলে শুরুটা হলো কবে থেকে? আপনি তো অনেকদিন ধরে আছেন, আপনি কি বলতে পারেন কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? এইটা দেখেন, উম, শুরু হয়েছে এটা অনেক আগে থেকেই, তবে সেটার পরিমাণ কম ছিল বলে তখন আপনার মিডিয়া এত স্ট্রং ছিল না, পত্রপত্রিকা গ্রামে গঞ্জে যেত না। তারপরে আমরা যখন ছোটবেলায় পত্রিকা পড়তাম, বা 1972 সালে যখন পত্রিকা পড়তাম, তখন পত্রিকায় এত নিউজ আসছে না, এত সাংবাদিকও ছিল না, আর এগুলা মানুষের এত এফেক্ট করতো না, এত রেডিও টিভি চ্যানেল ছিল না। এখন যে কোনো যে একটা ঘটনা ঘটলে জাতি জেনে যায়, পুরো জাতিকে আলোড়িত করে এই ঘটনাটা। তখনও ছিল, তার পরিমাণ কম ছিল, কিন্তু এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে উচ্চ আদালতের প্রতি মানুষের আস্থা চলে যাচ্ছে, নিম্ন আদালতের প্রতি আস্থা চলে যাচ্ছে। তাহলে মানুষ তো আইন নিজের হাতে তুলে নেবে, তো মামলা দিয়ে তো কোনো লাভ নাই। ওই মামলায় জামিন পাবে না, ওকে কোপায় কেটে ফেলি, বিচারটা হয়ে যাক, ওর বাড়িটা পোড়াই দিই, তাহলে বিচার হয়ে যাবে। অথবা আমি তো আদালতে স্যারেন্ডার করলে তো আমাকে জামিন দিবে না। তো এই আস্থাহীনতা যদি আদালতের প্রতি সৃষ্টি হয়, আমার আপনার কারো জীবন কিন্তু নিরাপদ না। আজকে যারা মন্ত্রী এমপি হয়েছেন, তাদেরও জীবন কিন্তু নিরাপদ নয়। আপনি কয়জন পুলিশ নিয়ে চলবেন? যখন মানুষ আইন হাতে তুলে নেবে, 5টা পুলিশ, 10টা পুলিশ কোনো কাজে আসবে না। অন্য পুলিশ এসে সহযোগিতা করার আগে আপনার জীবনও শেষ, আপনিও শেষ, রাজনীতি শেষ, সবই শেষ। এই জন্য আমি অবশ্যই একটা দিক থেকে আমি এই সরকারকে ধন্যবাদ দেই, যে ওই যারা আন্দোলন করে ওই চেয়ার টেবিল ভেঙেছে, তাদের একজনকে গ্রেপ্তার করেছে এবং 12 জনকে খুঁজে বেড়ানো, এটা কিন্তু সরকারে আমি অবশ্যই স্যালুট করব। এইটা হওয়ার কারণে আজকে যারা দলীয় রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যেটাই করেন না কেন, তারা বুঝবে যে না, এর বিচার আছে। এবং আমি মনে করি যে বর্তমান সরকারের এই প্রথম স্টেপটা জনগণ কিন্তু অত্যন্ত ভালোভাবে নেবে। যে অ্যাডভোকেট সাহেব করেছেন, বারের সভাপতি, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তাকে জামিন দেওয়া হয় নাই। এবং সবচেয়ে আরেকটা ভালো দিক, সুপ্রিম কোর্ট নিজেই এইটার উপরে একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, যে এবং ওই বিজ্ঞপ্তি জারি করেছেন যে এটার প্রপার যেন বিচার হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এবং সবকিছু মিলে সুন্দর একটা সুপ্রিম কোর্ট থেকে এই প্রথম আমার জীবনে 36.5 বছর জর্জিয়াতে, 6 বছর ওকালতি, এই 42 বছর, 42.5 বছরে আমি এই প্রথম দেখলাম সুপ্রিম কোর্ট ব্যাপারটা এত শক্ত হাতে হ্যান্ডেল করতেছেন। আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দেই, সুপ্রিম মাননীয় চিফ জাস্টিস, তাকে ধন্যবাদ দেই। এবং সেই সঙ্গে আমি সরকারকেও ধন্যবাদ দেই, যে এক্সিকিউটিভ অথরিটি তো সরকার, সুপ্রিম কোর্ট সার্কুলার ইস্যু করলেই তো হয় না। সুপ্রিম কোর্ট তো কামান্ড ট্যাঙ্ক, ফাইটার, গোলা বারুদ, আর্মি, কিছুই, পুলিশ নাই। এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল জুরিসডিকশন, মানুষ এটাকে ভয় পায়, মানুষ সম্মান করে। কিন্তু আজকে দেখেন সুপ্রিম কোর্ট টিকে আছে। আজকে 1 লক্ষ লোক যদি সুপ্রিম কোর্টে হামলা করে, তো সুপ্রিম কোর্টে ইট পাটকেল চুন সুরকি সব খুলে নিয়ে যাবে না? কোর্ট থাকবে? না, তো কোর্টটা আছে কেন? আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে ধরনের ঘটনা দেখেছি, যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের মাঠে এসে নিয়ে এখানে সবাই এসে জড়ো হলো, মব তৈরি হলো, এবং তাদের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদেরকে সরাই দিতে হলো। এটা তো আমরা দেখেছি। না, এটা ঠিক আছে, ইট ইজ দি ফেইলিউর অফ দি দেন গভর্নমেন্ট, দি দেন গভর্নমেন্ট। ইট ওয়াজ রাইট, দেয়ার রাইট। ডিউটি, ইট ওয়াজ দেয়ার ম্যান্ডেটরি ডিউটি। দে হ্যাভ টেকেন ওথ, in any way they have taken oath to uphold the constitution, to uphold the law and order, and without any bias, favor and
ফেয়ার। তো সেটা তারা করতে পারে নাই, এটার অবশ্যই আমরা নিন্দা করি। আর আজকে সুপ্রিম কোর্টের যে রোলটা, এটা অত্যন্ত মানে কি বলবো, সম্মান করার মতো, যে সভাপতিকে মামলা হয়েছে, পুলিশ অথরিটি তো এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেট, নট দি চিফ জাস্টিস বা আমাদের জুডিশিয়াল কেউ না, তারা গ্রেপ্তার করেছে। আর তাদের পক্ষে যারা ছিলেন সেই লয়াররা কিন্তু আবার মিছিল মিটিং করেছে। এটা নিয়ে হাইকোর্টেও যারা সমর্থন করেন তারা মিছিল মিটিং করেছেন, এটা দেখবেন পত্রিকায়। আবার তার জামিনের জন্য জামিন কেন দেয় না, হাইকোর্টেও মিছিল মিটিং হচ্ছে। এটা হ্যাঁ, যার যার স্বার্থে। কিন্তু দেখেন ভাই, আমি বলি, আজকে যারা আমরা দেশের নাগরিক, আপনার আদালতের উপরে যদি মানুষের আস্থা হারায় যায়, তারপরে যদি মানুষের এর উপরে শ্রদ্ধাবোধ না থাকে, আমার আপনার কারো জীবন নিরাপদ না, কোনো বিচারপতিও কিন্তু নিরাপদ না, এটাও বুঝতে হবে, কোনো মন্ত্রীও নিরাপদ না। এই জন্য সরকারের অন্তত এইটুকুর জন্য ধন্যবাদ দিই, সরকার এটা ভালোভাবে হ্যান্ডেল করছেন। আর যেটা বললাম যে এটা কিন্তু সংক্রমিত হয়ে যায়, কারণ ছোট্ট দেশ, হ্যাঁ, ওই পর্তুগিজ ভাষায় বলে যে গাডো গাডো, মানে মাখামাখি। হ্যাঁ, তা আমি যেই দেশে ছিলাম জাতিসংঘে ইন্টারন্যাশনাল জাজ, ওই ছিল বলে হাউনিয়ান গাডো গাডো, মানে আমরা নিজেরা মাখামাখি করে আছি। তা আমাদের 18 কোটি লোক এইটুক জায়গার মধ্যে মাখামাখি করে আছি, তো কিছু হইলে সারা জাতি মেখে যায়, একটা সাথে একটা জুড়ে যায়। তো এই জন্য এই বিচার ব্যবস্থার যাতে ঠিক মতো কাজ করে, এটার জন্য আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। এই সঙ্গে আমাদের মাননীয় চিফ জাস্টিস যিনি আছেন তারও ওথ নিয়েছেন, সমস্ত বিচারপতিরা ওথ নিয়েছেন, তারা যেন কারো প্রতি ভায়াস হয়ে এইভাবে আর না বলেন এই মামলা আমি করব না। এইটা ওথ ভঙ্গ না, গুনাও হবে, আপনি তো নৈতিকতার দিক থেকে পরাজিত হয়ে যাচ্ছেন। তারপরে আপনি যেটা ম্যাজিস্ট্রেট জামিন দেবে, আপনি তো বুঝতেছেন কোন মামলা, যার নাম নাই এজাহারে, মিথ্যা মামলা, আপনি বুঝতেছেন আমার বিরুদ্ধে বাদী কোনো এলিগেশন দেয় নাই, যেটা ম্যাজিস্ট্রেট দেবে, ম্যাজিস্ট্রেট ভয় পাচ্ছে, আর ডিস্ট্রিক্ট জাজ দেবে, সেশন জাজ, সে ভয় পাচ্ছে। আর হাইকোর্টে আসার পরে আপনি কনস্টিটিউশন জাজ, আপনি তো সরকারের কিন্তু চাকর না, আপনি কিন্তু সার্ভিস করতে যেটা বুঝায়, আপনি কিন্তু সার্ভিস করেন না। ইউ আর হোল্ডিং দি কনস্টিটিউশনাল পজিশন টু আপহেল্ড দি ফান্ডামেন্টাল রাইটস that has been enshrined in the constitution। মৌলিক অধিকারের রক্ষা কবচ জন্য শপথ নিয়েছেন। আপনি যদি মৌলিক অধিকার না করে এই মামলা আমি বিচার করব না, এটা আমি শুনবো না, এটা কি আপনি বলতে পারেন? আপনার নৈতিকতার দিক থেকে আপনার ওথ ভঙ্গ হয়ে যাচ্ছে, আপনি নাগরিক হিসাবে, মানুষ হিসাবে অধপতনের চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে। কিন্তু মানুষ আপনাকে সরাসরি কেন আক্রমণ করে না, কেন বলে না? কারণ আপনার বডিগার্ড আছে, আপনার পুলিশ আছে, এবং আপনি অন্যায় করলেও রাষ্ট্র আপনাকে সমর্থন দিবে, কারণ তা নাহলে আবার রাষ্ট্র থাকে না। রাষ্ট্র থাকার জন্য আপনার বিচারপতিকে এবং বিচারকদের প্রোটেকশন দিতে হচ্ছে। তারপরে বলি যে একজন জজ যদি আদেশ দেয়, হাইকোর্ট ডিভিশন থেকে আদেশ দিলে অ্যাপিলেট ডিভিশন যাবেন, ম্যাজিস্ট্রেট সাহেব আদেশ দিলে সেশন জজে যাবেন, সেশন জজে আদেশ দিলে হাইকোর্ট ডিভিশনে আসবেন, তো হাইকোর্ট ডিভিশনে আসলে অ্যাপিলেট ডিভিশনে যাবেন, অ্যাপিলেট ডিভিশনের পরে যদি রিভিউ থাকে সেখানে যাবেন। কিন্তু আপনি তো আইন হাতে তুলে নিতে পারেন না, আপনি এজলার ভেঙে ফেলবেন। আজকে যদি লোয়ার কোর্টে এটা ভেঙে দেওয়া হয়, 2 দিন পর হাইকোর্টে তো এটা ভেঙে দেওয়া হবে, এবং হাইকোর্টের নথি ইতিমধ্যে দেখা গেছে কেউ চিফ জাস্টিসের দরজায় লাথি মেরেছেন, আবার বিচারপতিও হয়েছেন পুরস্কার হিসেবে, আবার কেউ। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথম জায়গাটা, আমরা 1.5 বছর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর্বে ছিলাম। সেই জায়গাটা আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই হয়নি। আবার অনেক ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এতটা অদক্ষ, এতটা অযোগ্য, প্রতিশোধ পরায়ণ এবং মূল এজেন্ডার বাইরে এসে অন্য কাজগুলো করবে, এটি আমাদের প্রত্যাশিত ছিল। নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা নিয়ে আমাদের নানা ধরনের সংশয় সন্দেহ ছিল। তবে একটা জায়গায় সরকারকে সফল বলতে হয়, নির্বাচনের রক্তপাতটা হয়নি, কিন্তু ফলাফলের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এক ধরনের ধোঁয়াশা আছে। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি কয়েকজনের নাম বলেছিলেন, যে ইন্ডিকেট করেছিলেন একটি দলকে যারা পার্লামেন্টে আসবে, এবং তার কথা প্রায় মিলে গেছে, তারা সবাই এমপি হয়েছে। এটি বেশ বিস্ময়কর, তিনি কিভাবে জানলেন? এবং এই ঘটনাগুলো নির্বাচন সম্পর্কে কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি করেছে, অথবা এগুলো নিয়ে প্রশ্ন করা যায়। সরকারের যে জায়গাটা, নতুন সরকার, আমি বিএনপির শাসন আমরা এর আগে দেখেছি, তাদের অভিজ্ঞতাও আছে, সমালোচনাও আছে।
আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় আগের যে সরকারগুলো ছিল, রাস্তায় নেমে আমরা অনেক ঘটনার প্রতিবাদ করেছি। এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দায়িত্ব গ্রহণ করেছেন তিনি রাষ্ট্র পরিচালনায়। আমাদের পুরনো কতগুলো রীতি, যেগুলো এক ধরনের ফিউডাল বার্তা বহন করত, সেই জায়গাগুলো তিনি ভেঙে দিচ্ছেন। শাসক, প্রধানমন্ত্রী বা এই পদগুলোতে যারা বসেন তারা রাজা, বাকিরা প্রজা, এই জায়গাটা তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। এটা হলো একটা বার্তা। আবার বিএনপি কিন্তু কোনো রেজিমেন্টেড পার্টি না। সর্বোচ্চ জায়গায় যিনি আছেন তিনি যেভাবে বলছেন পুরো দলটা সেভাবে চলছে, এটাও আশা করা সম্ভবত ঠিক হবে না। তবে চেষ্টাটা তাদেরকে করতে হবে। তাদের কর্মীরা যদি তার সরকারকে সহযোগিতা না করে, তাহলে প্রধানমন্ত্রী যতই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবর্তনের চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত ফলাফলটা ভালো হবে না। আমার সেই অবজারভেশন, চেষ্টাটাকে আপনি লক্ষ্য করছেন? আপনি যে কথাটা আমি- বললেন যে ওই চেষ্টাটা কি তার কর্মী অথবা তার নেতা অথবা তার যারা নাকি মানে মানে মাঝারি স্তরে যে নেতা যারা আছেন তাদের মধ্যে কি আপনি লক্ষ্য করছেন? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, প্রধানমন্ত্রী ওই প্রচলিত প্রোটোকল নিচ্ছেন না রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে। উনি ঘোষণা করেছেন উনি নিজের গাড়িতে চলবেন না, মানে এই সরকারি গাড়িতে চলবেন না, নিজের গাড়িতে চলবেন, নিজের তেল ব্যবহার করবেন, তেল নিজে কিনবেন। এই যে ঘোষণাগুলো, এই ঘোষণাগুলো কি ওনার অন্যান্য মন্ত্রীদের মধ্যে কোনোভাবে আপনি সংক্রমিত হতে দেখেছেন? আমি ওই জায়গাটায় আসছি। তার যে বার্তাটা তার দল সব জায়গায় যে গ্রহণ করছে, এটা আমার কাছে মনে হয়নি। কিশোরগঞ্জে একজন উপজেলা সভাপতি, উপজেলা পর্যায়ে তিনি সর্বোচ্চ নেতা, আমি তার অংশটা বলছি, সরকারের অংশটা পরে বলব। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা প্রশস্ত করছেন। অর্থাৎ সরকারের যে বার্তাটা, তার দল যে বার্তাটা দিচ্ছে, একজন উপজেলা সভাপতি সেই বার্তাটা রিসিভ করছেন না, গ্রহণ করছেন না। আবার সরকার তাকে দল থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করেছে। সরকার বার্তাটা দিচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সেটি গ্রহণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সদস্যবৃন্দ তারা মাত্র দায়িত্ব পালন শুরু করেছেন। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের একটা জায়গা, তাদের কেউ কেউ কথাবার্তার ভেতর থেকে এক ধরনের বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি যদি শুরুতেই সতর্ক না হন, এমন একটা পর্যায়ে চলে যাবে, একটা ঘরের মধ্যে যখন আগুন লাগে তখন কিন্তু খুব ছোট্ট একটা জায়গায় আগুনটা লাগে, তারপরে আস্তে আস্তে সেটি বিস্তৃত হয়। জি, পুরো ঘরটায় কিন্তু কখনো একসাথে আগুন জ্বলে ওঠে না। শুরু থেকেই আমরা চাই এই জায়গায় সরকার কঠোর হবে। গতকালকে হান্নান মাসুদের উপরে একটা হামলার ঘটনা দেখলাম। আমরা তাদের নিয়ে অনেক সমালোচনা করেছি, কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার রক্তাক্ত হবে এবং সরকারি দলের বিরুদ্ধে অভিযোগটা আসবে, এটি আমাদের কাছে প্রত্যাশিত না। তাদের যদি কোনো অপরাধ হয়েও থাকে, তার প্রতিকার করার মাধ্যম আছে। আমরা চাইব সরকার সেই কাজটা করবে। আপনি যে প্রশ্নটি করেছেন, তার সহকর্মীরা, তার দলের কর্মীরা এখন পর্যন্ত মনে হচ্ছে না তাদের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তাটা এখন পর্যন্ত তারা আত্মস্থ করতে পেরেছেন। আচ্ছা, একটা জিনিস আমি বলি, আপনি খেয়াল করেছেন একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রপতির কিছু কর্মকাণ্ড, উনি এর মধ্যে একটা পত্রিকা লম্বা একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই রাষ্ট্রপতিকে কেন ইন্টারভিউ দিলেন এটা নিয়ে জামাতে ইসলাম অথবা এনসিপি বেশ দুঃখিত এবং উষ্মা প্রকাশ করেছেন।
আবার রাষ্ট্রপতিকে কেন তারেক রহমান সম্মান দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, এটা নিয়েও তাদের অনেক আপত্তি। এই যে মানসিকতার একটা দূরত্ব দুইজনের মধ্যে, দুই পক্ষের মধ্যে, এই রাষ্ট্রপতিকে সম্মান দেখানোটার সঙ্গে তাদের দুঃখিত হওয়ার কি কারণ থাকতে পারে, অথবা যেহেতু যতদিন উনি রাষ্ট্রপতি আছেন ততদিন উনি কি করবেন, এই যে বিষয়গুলো, এই পার্টটাকে আপনি, রাষ্ট্রপতির পার্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যিনি রাষ্ট্রপতি হয়েছেন তার সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, আওয়ামী লীগের রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে, এবং সেই আওয়ামী লীগ যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশ ত্যাগ করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তাদের মধ্যে সম্ভবত একমাত্র তিনিই হচ্ছেন সর্বোচ্চ জায়গায় আছেন, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারের মধ্যে। আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কোনো না কোনো অংশ অবশ্যই তার উপরেও যায়, কিন্তু তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগটা ছিল, সেই সুযোগটা এবং দাবিও ছিল, তাকে সেই দায়িত্ব থেকে সরানো হয়নি। তার অর্থ হচ্ছে আপনি তাকে ওই সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রপতি পদে রেখে যেহেতু দিয়েছেন, সুতরাং তাকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে, তার স্বাভাবিক কাজ করার সুযোগটা দিতে হবে। যেহেতু আপনি তার অতীতের ঘটনাগুলো, দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, জুলাই হত্যাকাণ্ডের সময় তার যে নীরবতা, সবকিছু দেখার পরেও, সুযোগ থাকার পরেও যেহেতু তাকে সরাননি, সুতরাং এখন তাকে কোথাও যেতে দেবেন, কোথাও যেতে দেবেন না, এটা অগ্রহণযোগ্য এবং এটা এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতাও বলা যায়। কারণ কিন্তু এই কাজটা তো পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত করেছে, বারবার করেছে, এবং সে ব্যাপারে রাষ্ট্রপতি অভিযোগও দিয়েছে। তো ওই করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি মানে অভিযোগ উত্থাপন করা যায় কিনা? অবশ্যই অভিযোগ উত্থাপন করা যায় এই গ্রাউন্ডে যে আপনি ব্যক্তিকে অপমান অথবা অপরুদ্ধ করেননি, আপনি একটা প্রতিষ্ঠানকে অপমান অথবা অপরুদ্ধ করছেন, এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই কাজটা যারা করেছেন তারা গায়ের জোরে করেছেন, তারা মবকে ব্যবহার করে করেছেন, এবং রাষ্ট্রপতির সাথে তিনি শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ হলেও একই ঘটনা বলতাম আমরা। নতুন যদি কেউ আসে তার সাথেও যদি এই ধরনের আচরণ হয়, আমরা এখনো রেফারেন্স হিসাবে AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গটি আমরা আনি। সুতরাং আমরা বলবো যে কাজটি করা হয়েছে এটি সঠিক করা হয়নি, এবং আমি এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব থেকে বেশি দায়ী করব, এই কারণে যে একজন সম্মানিত মানুষকে নানাভাবে হেনস্থা করার যে মর্ম যন্ত্রণা এটি তিনি জানেন। আওয়ামী লীগ সরকার তার উপরে কখনো কখনো অন্যায় অবিচার করেছে, এটি আমরা শুনেছি। সুতরাং তার হৃদয়ের যে রক্তক্ষরণটা আছে, স্বাভাবিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং সাংবিধানিকভাবে একটা পদের যিনি হোল্ড করছেন, তার সাথে ডক্টর ইউনূসের সরকার, তার প্রেস উইং অথবা তার সহকর্মীরা যে আচরণটি করেছে, এটি কোনোভাবেই ক্ষমা করা যায় না। আমার প্রত্যাশা যদি বলেন, আমি মনে করি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জামাতের যে প্রতিক্রিয়া, জামাত এক ধরনের ঘৃণা ছড়ানোর ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। তারা বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তা ভঙ্গ করছেন। আমি তাদের দু একজনের কাছে দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছি, আজ থেকে 2 মাস আগে আপনারা যখন বলেছিলেন উপদেষ্টাদের সাথে বিএনপির নেতাদের টেলিফোন আলাপ আমাদের কাছে আছে, আপনারা তো ক্ষমতায় ছিলেন না, আপনারা একটা রাজনৈতিক দল ছিলেন, মন্ত্রীরা কাদের সাথে আলাপ করে সেই টেলিফোনের কথোপকথন আপনাদের কাছে থাকা মানে হলো আপনারা রাজনৈতিক দল হিসাবে এই কাজটা কি আইনত আইন সিদ্ধভাবে করেছিলেন কিনা। সেই দলটি এখন এসে গোপনীয়তার কথা বলছে, যারা
মন্ত্রীদের টেলিফোন আলাপ হয়তো আড়ি পেতে অথবা ভেতর থেকে সংগ্রহ করত, তারা এসে রাষ্ট্রপতি তার গোপনীয়তা ভঙ্গ করছে এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছে। এটি খুবই হাস্যকর। আচ্ছা, আমরা এর মধ্যে সরকারের কিছু কর্মকাণ্ড দেখলাম, যে আলোচনাগুলো নিয়ে, সরকারের কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অনেক হয়তো এই আলোচনাগুলো করছে, এই কারণে তারা সরকারের কাছ থেকে এই ধরনের মানে আচরণ হয়তো প্রত্যাশা করেন। তার মধ্যে একটা আমি যদি গোটা দুয়েক বলি, যেমন একটা হলো যে আপনার 6টা সিটি কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ দেওয়া প্রশাসক হিসাবে, এই কাজটাকে আপনি কি হিসেবে দেখেন? আরেকটা হলো প্রথমত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যে এই চেঞ্জটা, মানে ওনাকে ওখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো ঘোষণা পেলাম না, কিন্তু নতুন একজনকে নিয়োগ দেওয়ার ঘোষণা আসে। এই বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হচ্ছে। একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গে আসি। বিএনপি রাজনৈতিকভাবে যে বার্তাটা দিতে চাইছে দেশের মানুষকে, সেই বার্তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ এটি কোনোভাবেই মানানসই না, এটি যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নরকে যে গ্রাউন্ড থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে, অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে না। এবং এটি শুধুমাত্র আমাদের এখানে না, এই বার্তাটি তো সারা পৃথিবীতে যাবে। একটা দেশের ব্যাংক সেক্টরের সর্বোচ্চ ব্যক্তি কাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ জানতে চাইবে। সুতরাং এটি আমাদের ইমেজ বাড়ালো না। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই ধরনের ঘটনা আরো ঘটবে, আমি এটিকে আরো অ্যালার্মিং মনে করি। আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, তবে এটি চাই পাবলিক যে প্রত্যাশাটা নিশ্চয়ই তারা বুঝতে পারছেন এবং এর ভেতর থেকে তারা শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে সেই ভুলটাকে ক্ষমা করা যায়। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি, হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আসলে ইলেক্টেড স্থানীয় সরকার চাই, কিন্তু কতগুলো প্রেক্ষাপট আছে যখন আপনি চাইলেও সেটি করতে পারবেন না। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন তারিখ নির্ধারণের সময় বলা হয়েছিল যে এরপরে রোজা, তারপরে ঈদ, বর্ষাকাল, এই সব কারণে আমরা জাতীয় নির্বাচন করতে পারবো না, সে কারণে রোজার আগে আমাদেরকে করতে হবে। তাহলে জাতীয় নির্বাচন যদি করতে না পারেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগটা নেই, কারণ এই বিষয়গুলো তো বিবেচনায় থাকতে হবে। তাহলে স্থানীয় সরকারটা কিভাবে চলবে? দুটো মাধ্যম, একটা হচ্ছে আপনি আমলাদেরকে দিয়ে চালাতে পারেন, আর একটা হচ্ছে নির্দলীয় লোকজনকে বসিয়ে চালাতে পারেন। আমরা জনাব এজাজ সাহেব তো নির্দলীয় মানুষ ছিলেন, তাকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়ে সিটি কর্পোরেশন চালিয়েছিল, খুব সত্য কথা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, কিন্তু দুঃখজনক হচ্ছে তিনি এখন দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন। সুতরাং এই জায়গাটায় নির্দলীয় নিরপেক্ষ লোক বসালে কি হতে পারে? গত সরকারের যে সমস্ত উপদেষ্টা সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি পড়েছে, তার একজন হচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সুতরাং নিরপেক্ষ গণ অভ্যুত্থানের কমান্ডার, তাদেরকে দায়িত্ব দিলে কি পরিণতি হয়, এটি খুব সুখকর না। বিএনপি যাদেরকে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, নিশ্চয়ই জামাত থেকে এনসিপির কাউকে এনে সে এখানে দায়িত্ব দেবে না। আমলারা পাবলিকের সাথে তাদের সংযোগ কম, সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত অফিসে থাকেন, এরপরে জনগণের সাথে তার কোনো সংযোগ থাকে না। কিন্তু একজন পলিটিক্যাল লিডার, তার অনেক রকমের সীমাবদ্ধতা থাকলেও। আচ্ছা, তাহলে এখন আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল লিডারকে দেওয়াটা তাহলে একদিক দিয়ে ভালো হয়েছে, তাহলে কাউন্সিলরদের কি হবে? জনগণ কিন্তু মেয়রের কাছে যায় না, জনগণ যায় কাউন্সিলরদের কাছে। কাউন্সিলর পদগুলোতে কি বিএনপির থানা কমিটির সভাপতি, সেক্রেটারি এখানে বসানো হবে? এই জায়গাটায় যতটা নিরপেক্ষতা অবলম্বন করা যায়, জনবান্ধব লোকজনকে নিয়ে আসা যায়, কারণ ব্যাপারটা একটা বাস্তবতা। এই মুহূর্তে আপনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারছেন না।
যেহেতু ইলেক্টেড কেন করতে গভর্নমেন্ট না পারার কি আছে? করতে না পারার কি আছে আপনার মনে? আচ্ছা, ঢাকা যে শহরে নির্বাচন করলে সমস্যাটা কি? আপনি যেটা বললেন যে বৃষ্টি বাদল অমুক তমুক, এই বৃষ্টি বাদল তো গ্রামাঞ্চলের জন্য প্রযোজ্য, ঢাকা শহরের এখন সমস্যাটা আপনি কোথায়? এখন শুধুমাত্র আপনি কি ঢাকা সিটি কর্পোরেশন করতে চান নাকি বরিশাল সিটি কর্পোরেশনও করতে চান? না, বরিশাল নিয়ে আমাদের তো আলোচনা হচ্ছে সিটি না, কিন্তু কর্পোরেশন অনেকগুলো, ছয়টার মধ্যে কোনো বরিশাল নাই, ছয়টার মধ্যে ঢাকা আমাদের আছে, বাইরের। খুলনা আছে, অথবা আপনার সিলেট আছে। সমস্যা কোথায়? ইলেকশনে করবেন। আপনি যে প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনটা রোজার আগে শেষ করলেন, এই প্রেক্ষাপট তো বদল হয়নি। আমি ওই আসপেক্ট থেকে বলছি, প্রেক্ষাপটটা না, আপনার বদল হয়। ওই প্রেক্ষাপটটা এখন আর এক্সিস্ট করে না বাংলাদেশে। করে না, এই কারণে আগে যেমন ছিল যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ছিল না, ডুবে যেত, বন্যা হতো। তো এই জায়গাগুলো সিটি কর্পোরেশনের কিন্তু বন্যা নাই, ইলেকশন করা যাবে না কেন? আর দ্বিতীয় কথা হলো, আমি একটা কথা বলি, সিটি কর্পোরেশনটা অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে বন্ধ করে দিল, যে এগুলো আওয়ামী লীগের লোকজন আসছে, সেটা তো যারা নাকি নৌকা প্রতীক দিয়ে করছে সেগুলি বলতে পারেন। কিন্তু কাউন্সিলর এরা তো নৌকা প্রতীক দিয়ে করে না, তারা তো কোনো প্রতীক ছাড়া। কাউন্সিলর ইলেকশন হচ্ছে নির্দলীয়। আমি তো মনে করি যত কাউন্সিলর ছিল তাদেরকে বরং ব্যাক করানো দরকার আপাতত কাজ চালানোর জন্য, ইলেকশন না হওয়া পর্যন্ত। এই কাজটা ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে করতে পারে। মানুষের যেহেতু ভোগান্তি হচ্ছে, নির্বাচনটা যেহেতু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করে, আপনি যে প্রেক্ষাপটটা বলেছেন, বিএনপি দলীয় লোকজনকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছে, তার মানে যে বিএনপি দণ্ডনীয় অপরাধ করছে, এই যে কনসেপ্টটা, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে। কারণ যেহেতু সরকার বিএনপির, তার লোকজনগুলোকে সে বসাবেই। কিন্তু একই সাথে এটাও বলি যে আপনি অনন্তকাল অপেক্ষা করা যাবে না নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে। আপনি যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা 4 মাসের মধ্যে নির্বাচনটা শেষ করব, আমরা 3 মাস পরে নির্বাচনটা শেষ করব। এখানে কিন্তু একটা নৈতিক বিষয় আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ঢাকা উত্তরের যাকে প্রশাসক নিয়োগ করা হলো, ওই ভদ্রলোক তো কবি, সাংবাদিক, লেখক, তারা আমাকে কেন পুরস্কার দেয়া হলো? ভাবটা যে এই যে শুধু বিএনপি দলীয় কবিদেরই পুরস্কার দেওয়া হবে, ভাবটা এরকম যে তারা লিখলো যে মোহন রায়হান জিয়াউর রহমানের বিরুদ্ধে কবিতা লিখেছে এবং জিয়াউর রহমানের প্রতি তার এত ঘৃণা, সেই লোককে জিয়াউর রহমানের ছেলে কি করে তার হাত দিয়ে কবিতা পুরস্কার তুলে দেবে। তো রাজনীতিতে তো আসলে চিরস্থায়ী শত্রু মিত্র বলে কিছু নাই। আমি একসময় রাজনীতি করতাম, আমি 20 বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছি 2006 সালে। আপনারা জানেন যে আমি একসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ করতাম, কিন্তু মত পথের পার্থক্য হয় আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি মানুষের জন্য কথা বলি, লিখি। আমি একটি বৈষম্যমুক্ত, শোষণহীন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এবং যারা এই অভিযোগটা করলেন যে জিয়াউর রহমানের বিরুদ্ধে আপনি কবিতা লিখেছেন, সেটি কোন কবিতা, যেটা আমরা জানতে পারলাম যে আমি 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 আসছি সেখানে। তো আমি তো কোনো দলীয় কবি না, আমি কোনো দলদাস নই। আমি 41 বছর আগে কর্নেল তাহের, বীরোত্তম কর্নেল তাহের, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এবং কামালপুর যুদ্ধে উনি একটি পা হারিয়েছিলেন, সে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি কর্নেল তাহেরকে নিয়ে তাহেরের স্বপ্ন নামে একটি কবিতা লিখেছিলাম। তো যারা তারেক রহমান সাহেবকে প্রভাবিত করেছে, তারা ওই পোস্টে সেই কবিতাটিও দিয়েছে এবং বলেছে যে এই কবিতা যে লিখেছে তাকে কি করে তারেক রহমান পুরস্কার দেবে। তো তারেক রহমান আজকে নিজে বাংলা একাডেমি যে বক্তৃতা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এগুলোকে যারা রাজনীতিকরণ করে তারা সভ্য নয়, সভ্য সমাজে এটা হতে পারে না। কিন্তু উনি সেই কাজটি নিজেই করলেন, যে অন্যদের কথা শুনে
আমাকে পুরস্কার দিতে উনি মানা করলেন। তো তার সাথে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নাই। আমি আজকে যারা এক সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, তারা বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে মুখে ফেনা তুলে ফেলতো, তারা তো আজকে বিএনপিতে যোগ দিয়েছে, বিএনপিতে মন্ত্রী হয়েছে। এই মন্ত্রী সবাইও যারা এরকম বিরোধী দল ছিল, বিএনপির এগেনস্টে ছিল, তারা মন্ত্রী আছে। তা আমি সেই 41 বছর আগে আমি একটা কবিতা লিখেছিলাম, আমার সেই চিন্তা ভাবনা আজকে আছে কিনা, আমি তারেক জিয়ার সাথে কোনো শত্রু কিনা, এটা তো তাকে ভাবা উচিত ছিল। বরং আমরা তারেক জিয়ার সঙ্গে উনি যখন লন্ডনে ছিলেন, আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ভার্চুয়াল মত বিনিময় করেছিলাম। তখন উনি বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদী উগ্রপন্থীদের কোনো ঠাঁই হবে না। এবং আমরা বলেছিলাম যে আমরা কোনো ক্ষমতার ভাগ চাই না, আমরা কোনো দলের ইশতেহার কায়েম করতে চাই না, আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা জনগণের ইশতেহার প্রতিষ্ঠা করতে চাই। এবং তার সাথে কিছুদিন আগে আমাদের একটা মত বিনিময় হয়েছে তার গুলশান অফিসে, সেখানে আমরা বলেছি যে আপনার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, আমরা আমাদের কলমের স্বাধীনতা চাই, আমরা আমাদের লেখার স্বাধীনতা চাই, আমাদের বলার স্বাধীনতা চাই। এবং আমরা, আপনি যদি ক্ষমতায় আসেন, আপনার সমালোচনা করার অধিকার চাই। উনি আমাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই সবাইকে বিএনপি করতে হবে কেন, আপনারা বাইরে থেকে আমার ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, আমি যদি ভুল করি আমাকে সমালোচনা করবেন। এবং আমরা তার সাথে একটা কমিটমেন্ট এসেছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যে একটা উগ্র মৌলবাদী শক্তির ধর্ম ব্যবসায়ের যে উত্থান হয়েছে, সেটাকে আমরা যৌথভাবে রুখে দেব বাংলাদেশে। এবং আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমাদের প্রতিটি নেতা কর্মী, আমরা এই নির্বাচনে আমাদের ব্যক্তিগত মত পথ আদর্শ ভুলে যে আমরা এই উগ্র মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করার জন্য আমরা মাঠে নেমেছিলাম। আমি নিজে আমার এলাকায় গিয়েছি এবং সেখানে আমি 5 দিনে 31টা সভা করেছি। এবং সেখানে এই ধর্ম ব্যবসায়ীদের যে ধর্মের নামে ব্যবসা, তার বিরুদ্ধে বলেছি যে হযরত মুহাম্মদের ইসলাম আর জামাতের ইসলাম এক নয়। এবং আমরা সেখানে একটা বিরাট ব্যাপক আলোড়ন তৈরি করে তারেক জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে আমরা কাজ করে আসছি। এবং আমি জীবনে প্রথম ধানের শীষে ভোট দিয়েছি। তো তারেক জিয়াকে তো আমরা সহযোগিতা করতে চেয়েছি আমাদের আমার প্রশ্ন প্রশ্নে। তাহলে কবি মোহন রায়হান, তাহলে এই জাতীয় পদকগুলো বা বিভিন্ন ধরনের পদক, এগুলো কি রাজনৈতিক বিবেচনাতেই দেওয়া হয়ে আসছে, নাকি নাকি এই পদক পদক পাওয়ার জন্য কেউ কেউ রাজনৈতিক লেবাস ধারণ করেন যখন যে দল ক্ষমতায় থাকে, অথবা তদবির এক ধরনের বাণিজ্য হয়? কোনটা আসলে এই দুটির? একদম সঠিক বলেছেন আপনি। আমি ইতিপূর্বে 1 মাস আগে আমি একটি পুরস্কার পাওয়া না পাওয়া একটা লেখা লিখেছি। সেখানে আমি লিখেছি যে বাংলাদেশের আপনার 95% পুরস্কার হয় দলীয় বিবেচনায়। যখন যে দল ক্ষমতায় আসে, সেই ক্ষমতার দলদাস লেখক কবিদের, পদলেহীদের, চামচা মোসাহেবদের পুরস্কার দেওয়া হয়। আমি এই পুরস্কারের জন্য একটি লোককে ফোন করিনি, একটি লোককে বলিনি, বরং 2-1 জন আমাকে ফোন দিয়েছে যে আপনার একটা পুরস্কার পাওয়া উচিত। আমি বলছি না, আমি এই প্রাতিষ্ঠানিক পুরস্কার আমার দরকার নাই, আমাকে পুরস্কার দেওয়া হবে না, কারণ আমি প্রতিষ্ঠান বিরোধী লোক। আপনারা বলে আপনাদের ইজ্জত নষ্ট করবেন না। তা আমরা ভেবেছিলাম যে তারেক জিয়া এই যে আমাদের সাথে যে কথা বলেছিলেন, উনি ইদানিং যে কথাগুলো বলছেন, তাতে আমরা ভেবেছিলাম যে উনি দল মতের ঊর্ধ্বে উঠে বা রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু আজকে যে কাজটি হলো, এটা তার বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আপনি বলছেন যে রাজনৈতিক বিবেচনায় এই পদকগুলো দেওয়া হয়ে থাকে 95% ক্ষেত্রে, আমরাও তেমনটি জানি। কিন্তু আপনি যে আমরা জানি যে আপনি গণ অভ্যুত্থানের পক্ষের একজন কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বরটি গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। আপনি জুলাই শহীদদের নিয়ে পদযাত্রা করেছেন, কিন্তু আপনি দাবি করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময়, অর্থাৎ গণ অভ্যুত্থানের পর যে সরকার, সেই সরকারের সময় যে মৌলবাদী শক্তির একটি চরম আস্ফালন উত্থান, তার বিরুদ্ধে কথা বলেছেন।
আসলে আপনি এবং কতটুকু আমি কলম আমি লিখতে আপনাকে পেরেছেন? ইন্টারাপ্ট করি। আমরা যে জি 1-2 ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব করেছি, তার হুম। স্লোগান ছিল সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা। এবং আমরা ঢাকা না, বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছি যে কিন্তু কিন্তু 71-এর খুনিরা হুঁশিয়ার সাবধান। কিন্তু যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছিল, 32 নম্বর ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, মৌলবাদের একটা আস্ফালন, তখন কি আপনারা সরাসরি আপনি আপনার কবিত্বের জায়গা থেকে, আপনার চেতনাবোধের জায়গা থেকে আপনি কি সরাসরি সেই মৌলবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছেন? নিশ্চয়ই আমরা আমাকে সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছে, তারা জানতে চেয়েছে, এবং আমি সেগুলো নিন্দা করেছি যে আহ, আহ, রাজনীতির মতবিরোধ থাকতে পারে, কিন্তু আহ, আমাদের যে অস্তিত্ব মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে তো আমরা ধ্বংস করতে পারি না। কারণ সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আপনি কবিতা লিখলেন এবং 41 বছর আগের লেখা তাহেরের স্বপ্ন, এই কবিতাটির কারণেই নাকি আপনাকে মানে পদকের জন্য মনোনীত করার পরেও সেটি আহ আপাতত স্থগিত করা হলো বা দেয়া হলো না। আপনি বলছিলেন যে আমি সে এখনো সেই চেতনায় আছি কিনা সেটাও দেখার বিষয়, 41 বছর আগের লেখা একটি কবিতা। তার মানে কি আপনি ওই সময় এই কবিতাটিকে লিখে ভুল করেছিলেন, নাকি এখন না যে না অবস্থান না না আছে না আমি সেটি ভুল? আমাকে মন্ত্রী খোয়াম জি আমাকে মন্ত্রী খোয়াম বলেছে, তা আমি তাকে বলেছি যে আমি এখনো কর্নেল তাহেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেটাকে নিন্দা জানাই, সেটা আমি অন করি কর্নেল তাহেরকে। আমি আমি বলেছি যে সে মানে রাজনীতি, আমি রাজনীতির মাঠে নাই, আমি দলীয় রাজনীতিতে নাই, আমি সেটা বোঝাতে চেয়েছি। আচ্ছা। আমাকে তারা জাসদ একদম বলে চিহ্নিত করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি তো রাজনীতি এখন করি না। আমি 2006 সালে আমি রাজনীতি বাদ দিয়েছি, মানে 20 বছর হয়ে গেছে। তারা আমাকে দলীয় বিবেচনা করছে, আমি সেটাই বলছি। আমার তো সেই রাজনৈতিক অবস্থান নাই, দলীয় অবস্থান নাই। রাইট, না সেটা আমরা জানি। কিন্তু এটিও যে সত্য কথা অনেক বিতর্কের সৃষ্টি করেছে, যে আপনি তারেক রহমানের সঙ্গে, মানে আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন, প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন তিনি দেশে এলেন, তখন তার সাথে অনেকেই দেখা করতে যাচ্ছিলেন, ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে অনেকেই, সাংবাদিকদের পক্ষ থেকেও দেখা করতে গিয়েছে। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তেমন একটি চিন্তা ভাবনা থেকে। তো আপনার নেতৃত্বে আমি দেখলাম যে কবি সাহিত্যিকদের একটি দল দেখা করতে গেলেন আপনারা। জি জি। কেন দেখা করতে গেলেন? তারেক রহমান তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেই মুহূর্তে আমরা ধরেই নিয়েছি, এবং বিএনপির শীর্ষ নেতা হিসেবে তিনি দেশে ফিরে এসেছেন। তো আপনি যে বললেন যে কেন রাজনৈতিক বিবেচনায় কবিতা দেওয়া হবে, তাহলে এই যে আপনি যে দেখা করতে গেলেন, ওই সময় অনেকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি সমালোচিত হয়েছিল যে একজন কবি কেন রাজনৈতিক দলের নেতার সঙ্গে আগে ভাগে এভাবে দেখা করতে যাবে। আপনি কি বিশেষ কোনো উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন? আপনাদের জানার ভুল আছে, আপনারা সাংবাদিক, আপনারা সবকিছুর আপনাদের খবর রাখা উচিত। আমরা হাসিনার পতনের পর জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠিত করেছিলাম। কবিতা পরিষদের প্রধান উদ্যোক্তা আমি ছিলাম। কবিতা পরিষদ এরশাদ বিরোধী আন্দোলনে একটা বিরাট ভূমিকা রেখেছিল। এরশাদের পতনের পরে হাসিনা যখন ক্ষমতায় আসলো, তখন অস্ত্রের মুখে আমরা যারা আওয়ামী লীগ করি না তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আমরা 16 বছর সেখানে ছিলাম না, কিন্তু আমরা মাঠে ছিলাম, কবিতা লিখেছি, বক্তৃতা করেছি, তাদের হামলা মামলার মুখেও পড়েছি। হাসিনার পতনের পরে আমরা কবিতা পরিষদ পুনর্গঠিত করে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে মত বিনিময় করছিলাম। রাষ্ট্র পুনর্গঠনে লেখক কবিদের ভূমিকা শীর্ষক আমরা বিভিন্ন সেমিনারও করেছি বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডেকে, এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করছিলাম। আমরা আমরা মত বিনিময় করেছি আপনার নাগরিক ঐক্যের সঙ্গে, মান্না ভাইদের সঙ্গে, সাকিদের সঙ্গে, তার সিপিবির সঙ্গে, বাংলাদেশ জাসদের সঙ্গে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে, জাসদ রব, এরই ধারাবাহিকতায় আমরা বিএনপির সাথে, তারেক রহমানের সাথে ভার্চুয়ালি মিটিং করেছিলাম। এবং সেই ধারাবাহিকতায় তো তখন তো উনি বাংলাদেশে আসতে পারবেন কিনা, মন্ত্রী হতে পারবেন কিনা, এমন তো কোনো সম্ভাবনাই কথাই ছিল না, তাই না? তাহলে ওই আমরা জায়গাতে তো আমার তখন প্রশ্ন, থেকে সেটা করছিলাম। জি আপনার হ্যাঁ, কথার মধ্য দিয়ে আমি দুটো প্রশ্ন করি। একটি হচ্ছে যে অস্ত্রের মুখে আওয়ামী লীগ পন্থী যে কবি সাহিত্যিকরা ছিলেন, কবিতা পরিষদের জায়গা থেকে অস্ত্রের মুখে আপনাদের বের করে দিয়েছিল।
নিশ্চয়ই এটি নিন্দনীয় কাজ। এটি কোনো সুস্থ বিবেকবান সংস্কৃতি মনা কোনো ব্যক্তি এটিকে সাপোর্ট করতে পারে না। কিন্তু তাহলে সেই একই কাজটাকে আপনারা করলেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বা আওয়ামী লীগ সরকার পতনের পরে আপনারা কবিতা পরিষদ যেটি পুনর্গঠন করলেন, সেই একই ধরনের কাজ কি নয়? সেখানে কি আওয়ামীপন্থী কোনো কবি সাহিত্যিক ছিলেন নতুন গঠিত কমিটিতে? আপনি একটু ভুল কথা বলছেন। তারা আমাদেরকে না, আমি অস্ত্রের মুখে বোঝার বের চেষ্টা করে করছি। দিয়েছে এবং আমরা পুনর্গঠন করেছি বলছি। না, আমি সেটাই বলছি, আমরা আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে যে অস্ত্রের মুখে বের করে দেওয়া হলো, এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। কোন হ্যাঁ সুস্থ সংস্কৃতি মনা ব্যক্তি এটিকে সাপোর্ট করতে পারে না। আমি হুম বলছি ওই জায়গা থেকে তারা যেমন অস্ত্রের মুখে আপনাদেরকে বের করে দিলেন, হুম আপনারাও যে কবিতা পরিষদ পুনর্গঠিত করলেন, সেখানে কি আওয়ামী পন্থী কোনো কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ছিলেন যে না আপনারা সবাই মিলেমিশে এই না না, তারা তারা কমিটিকে কি করে করাতে থাকবে, পারেন? তারা কি করে থাকবে? তারা তো সে সময় পালিয়েছে, তার তো কেউ ছিল না। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে যে এই কবি লেখক বুদ্ধিজীবীরা, আওয়ামী দলদাস লেখক কবিরা শেখ হাসিনার যে গুম খুন লুটপাট সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি, বরং তারা পদ পদবী সুযোগ সুবিধা বাড়ি গাড়ি প্লটের জন্য হাসিনার সমস্ত অপকর্মকে তারা সাপোর্ট করেছে। তো আমরা তাদের সাথে কি করে তাদেরকে সাথে নিয়ে করব? কিন্তু যারা ধরেন কোনো দল করে না বা মনে মনে হয়তো আওয়ামী লীগ সাপোর্ট করে বা বা কারোর হৃদয়ে বঙ্গবন্ধু আছে, এরকম লোকরা আমাদের সাথে আসছে। কিন্তু যারা কবিতা পরিষদে যারা ছিল সে ওই সেন্ট্রাল কমিটি, তারা প্রত্যেকেই হাসিনার অপকর্মের সঙ্গে ছিল। তো তাদের সাথে নিয়ে আমরা কিভাবে কবিতা পরিষদ গঠন করব বলুন? ঠিক আছে। কবিতা কিন্তু পরিষদ তারেক ছিল, রহমানের সাথে কবিতা পরিষদ ছিল সর্ব জামাত এবং জাতীয় পার্টি ছাড়া অল পার্টিকে নিয়ে জাতীয় কবিতা পরিষদ ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা এটাকে একটা দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করেছিল। তারেক রহমান সাহেব যখন দেশে ফিরে এলেন তখন তো তিনি প্রধানমন্ত্রী নন। প্রধানমন্ত্রীর সাথে দেখা করা এক জিনিস, আর কোন বিশেষ দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করা হ্যাঁ আরেক জিনিস। তো তারেক রহমান তো তখনও প্রধানমন্ত্রী হননি। আপনার নেতৃত্বে যে আপনারা কবি সাহিত্যিকরা দেখা করতে গেলেন, আপনি যে বিষয়টির প্রতি বারবার ইঙ্গিত করছেন আপনার জায়গা থেকে, যে এগুলো নিন্দনীয়, যে কবি সাহিত্যিকরা কেন আহ দলীয় আনুগত্য প্রকাশ করবে, দলীয় সাইনবোর্ড লাগিয়ে চলবে। তো আপনি যে গেলেন সেই জায়গাটা একটু ক্লারিফাই যদি করতেন, যে কোন বিবেচনা বোধ থেকে তারেক রহমান সাথে দেখা করতে গেলেন? যে অনেকে তো এই প্রশ্ন তুলেছেন যে তারেক রহমান দেশে ফিরে এলেন, তিনি হয়তো ক্ষমতায় চলে না আসবেন, না, এই জন্য। আমাদের যে আলোচনার ধারাবাহিকতাটা ছিল সেই হুম, হুম, ধারাবাহিকতায় উনি তখন দূরে ভার্চুয়াল কথা বলেছেন, আমরা তো সবকিছু বলতে পারি নাই। এটা একটা আচ্ছা, আর একটা বিবেচনা ছিল আমাদের কাছে, যে আমরা লক্ষ্য করছিলাম যে আপনার ওই উগ্র দক্ষিণপন্থীদের একটা উত্থান হচ্ছে, সেটার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছিলাম। সে- সেই ধারাবাহিকতায় আমরা তার সাথে কথা বলতে গিয়েছিলাম। আমরা ঠিক আছে। এবং আমরা কি বলছি আপনি এক কথাটা মনে করেন, আমরা তাকে বলেছি যে আপনার কাছে আমরা আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমরা ক্ষমতার ভাগ চাই না, আমরা আমাদের কলমের স্বাধীনতা চাই, আমাদের লেখার স্বাধীনতা চাই। আমরা দলের বাইরে থেকে আমরা কথা বলেছি। আমরা ওই ওই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে না যে আমরা ক্ষমতার ভাগ নেব। ক্ষমতার ভাগ নিলে আমি বহু আগে নিতে পারতাম। আমাকে শেখ হাসিনা 2 টাইমস অফার দিয়েছে, খালেদা জিয়াও একবার আমাকে নমিনেশন দিতে চেয়েছে। আমি কোনো এমপি মন্ত্রী হতে চাই নাই কখনোই।